সুপ্রিয় শিক্ষার্থীরা, বিরল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছায় স্বাগতম। আজকের ক্লাসে আমি স্থানীয় বায়ুপ্রবাহ, মৌসুমী বায়ুপ্রবাহ, মেঘ ও বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম, তার মধ্যে নিয়ত বায়ুপ্রবাহগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্থানীয় বায়ুটা। স্থানীয় বায়ুর আমরা উদাহরণগুলো খুব ভালোভাবে করে মনে রাখবো এবং স্থানীয় বায়ুগুলো কোথায় কোথায় পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আজকে বিশদ আলোচনা করব এবং তৎসঙ্গে মেঘ এবং বৃষ্টিপাতের শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাস থেকে এমসিকিউ এবং সিকিউর জন্য গুরুত্বপূর্ণ তথ্য পাবে। আমরা এবার মূল আলোচনায় যাওয়া যাক। আমি প্রথমেই আলোচনা করব যে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ুটা হচ্ছে কি? মৌসুম। আরবি মৌসুম শব্দ থেকে, আরবি মৌসুম, মৌসুম শব্দ থেকে মৌসুমী শব্দের উৎপত্তি। এই মৌসুমী শব্দের উৎপত্তি এবং মৌসুমী শব্দের উৎপত্তিকে যার অর্থটা হচ্ছে ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন। তাহলে মৌসুমী শব্দটি কোথা থেকে এসেছে? মৌসুম শব্দ থেকে। আর মৌসুম শব্দের অর্থ হচ্ছে ঋতু পরিবর্তন। সুতরাং মৌসুমী বায়ুকে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। এক ভাগে প্রথম ভাগটি হচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু, আরেকটি হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু। তা এখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে স্থানীয় বায়ু। স্থানীয় বায়ুকে আমরা কয়েকটি ভাগে ভাগ করি। স্থানীয় বায়ুকে কয়েক ভাগে ভাগ করা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খমসিন, ফন, খমসিন, ফন। এবং এই ফন বায়ুটাকে আমরা স্থানীয় বায়ুকে কয়েক প্রকার, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্থানীয় বায়ু হচ্ছে ফন। কি নাম হচ্ছে? ফন। ফন বায়ুটি কোথায় পাওয়া যায়? ফন বায়ুটি পাওয়া যায় হচ্ছে উপত্যকা এলাকায়, অর্থাৎ দুই পার্বত্য এলাকার মধ্যে শীতল বায়ু প্রবাহ যখন ভূপৃষ্ঠ সঙ্গে গড়িয়ে মধ্যভাগে চলে আসে যায়, তখন বায়ুটি ধীরে ধীরে উত্তপ্ত হয়। এই বায়ুটাকে বলা হচ্ছে ফন। দুই নাম্বার আমরা বায়ুটা পাবো, সেটার নাম হচ্ছে চিনুক। চিনুক অথবা স্থানীয় বায়ু। এই চিনুক বায়ুটিকে আমরা কোথায় দেখতে পাবো? চিনুক, চিনুক উত্তর আমেরিকার রকি পর্বতের মাঝখানে যে বায়ু প্রবাহটি দেখতে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে চিনুক। তিন নাম্বার হচ্ছে বরা। বরা হচ্ছে ইতালির আড্রিয়াটিক উপসাগরের মধ্যে যে বায়ু প্রবাহটি দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে বরা। চার নাম্বার হচ্ছে মিস্ট্রাল। চার নাম্বার হচ্ছে মিস্ট্রাল। মিস্ট্রাল এই বায়ুটিকে আমরা কোথায় দেখতে পাবো? এই বায়ুটিকে আমরা দেখতে পাবো ফ্রান্সের বন নদীর উপত্যকা এলাকায় যে বায়ু প্রবাহটি দেখতে পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে মিস্ট্রাল। পাঁচ নম্বর হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি হারমাটন। হারমাটন এই বায়ু প্রবাহটিকে আমরা কোথায় দেখতে পাবো? এই বায়ু প্রবাহটি হচ্ছে পশ্চিম আফ্রিকার একটি শক্তিশালী, যেটি সাহারা এলাকায় এই বায়ু প্রবাহটি দেখতে পাওয়া যায়, তার নাম হচ্ছে হারমাটন। তারপর এর পরবর্তীতে আমরা যেটি দেখতে পাবো তার নাম হচ্ছে সাইমুম। ছয় নাম্বার পাচ্ছে হচ্ছে সাইমুম। সাইমুম, সাইমুম আমরা পাবো সাহারা এবং আরব। এটি হচ্ছে মরুভূমি এলাকার বায়ু প্রবাহ। লাস্ট হচ্ছে আমাদের যেটি স্থানীয় বায়ু হচ্ছে খামসিন। সাত নাম্বার হচ্ছে খামসিন। খামসিন যার অর্থ হচ্ছে 50, যার অর্থ হচ্ছে 50, অর্থাৎ যার অর্থ 50। এটি এপ্রিল হতে জুন মাস পর্যন্ত মোট 50 দিন এই বায়ুটি প্রবাহিত হয়। এই বায়ুটিকে বলা হচ্ছে খামসিন বায়ু প্রবাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে আমি স্থানীয় বায়ু প্রবাহকে পৃথিবীতে
স্থানীয় বায়ু প্রবাহটাকে কিছু নামকরণ করা আছে। সেই নামকরণের মধ্যে প্রথমেই আমরা যেই বায়ু প্রবাহটি পাই তার নাম হচ্ছে ফোন। ফোন আমি বলছি যে দুটি পার্বত্য এলাকার মাঝখানে অর্থাৎ পার্বত্য উপত্যকা দিয়ে যে বায়ুটি প্রবাহিত হয়, পার্বত্য এলাকার শীতল বায়ু প্রবাহটি যখন সমভূমিতে অবতীর্ণ হয়, এই বায়ু প্রবাহটির নাম হচ্ছে ফোন। তাহলে আমাদেরকে প্রশ্নে মনে রাখতে হবে যে ফোনটি কোথায় দেখতে পাওয়া যায়? ফোন দেখতে পাওয়া যায় পার্বত্য এলাকায়। কোথায় পাওয়া যায়? পার্বত্য উপত্যকা এলাকায় ফোন পাওয়া যায়। উপত্যকা এলাকায় ফোন পাওয়া যায়। চিনুক, চিনুককে আমরা কোথায় দেখতে পাবো? চিনুকও হচ্ছে পার্বত্য এলাকায় দেখতে পাবো। সেটা হচ্ছে উত্তর আমেরিকার রকি পর্বতের, উত্তর আমেরিকার রকি পর্বতে যে বায়ুপ্রবাহটি দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে চিনুক। বরা, বরা হচ্ছে ইটালির আড্রিয়াটিক উপসাগর। ইটালি নামে একটি দেশ আছে, সেই দেশের আড্রিয়াটিক উপসাগরের এলাকায় এই বরা দেখতে পাওয়া যায়। মিস্ট্রাল, মিস্ট্রাল হচ্ছে ফ্রান্সের ফ্রান্সের রন নদীর উপত্যকায়, ফ্রান্সের রন নদীর উপত্যকায় যেটা বদ্বীপ সমভূমি এলাকায় সেটি দেখতে পাওয়া যায়। ফ্রান্সের রন নদীর উপত্যকায় ফ্রান্সের রন নদীর উপত্যকায় বদ্বীপ সমভূমি এলাকাগুলোতে এই বায়ুটি প্রবাহ দেখতে পাওয়া যায়। হারমাটন, হারমাটন হচ্ছে পশ্চিম আফ্রিকার মরুভূমি এলাকায় এটি দেখতে পাওয়া যায়। পশ্চিম আফ্রিকার মরুভূমি এলাকায়, পশ্চিম আফ্রিকায় দেখতে পাওয়া যায়। আর সাইমুম হচ্ছে সাহারা মরুভূমি এবং আরব মরুভূমিতে এটি দেখতে পাবো আমরা। সাইমুম সাহারা আরব মরুভূমিতে দেখতে পাবো। আর খামসিন, যার অর্থ হচ্ছে 50, এপ্রিল হতে জুন মাস পর্যন্ত মোট 50 দিন এই বায়ুটি প্রবাহিত হয়, সেই বায়ুটির নাম হচ্ছে খামসিন। খামসিন শব্দের অর্থ এটি কোথায় দেখতে পাই? এটি আমরা মিশর, কোথায় দেখতে পাবো? মিশর। আর সাইমুম আমি যেটা বাদ দিয়ে দিয়েছিলাম সেটি হচ্ছে সাহারা আরব মরুভূমি অথবা সাহারা মরুভূমিতে দেখতে পাওয়া যায় ও সাহারা। তাহলে আমরা এখানে লক্ষ্য করো যে স্থানীয় বায়ু প্রবাহগুলি একটা বিভিন্ন নাম আছে, যে নামগুলোর সঙ্গে তোমরা প্রথম পরিচিত হলে, যেটা ফোন পরীক্ষায় আসবে। ফোন কোথায় দেখতে পাওয়া যায়? তোমাদেরকে উত্তর দিতে হবে পার্বত্য উপত্যকা এলাকায় ফোন দেখতে পাওয়া যায়। চিনুক কোথায় দেখতে পাওয়া যায়? চিনুক কি? চিনুক বলতে হবে চিনুক হচ্ছে একটি স্থানীয় বায়ু প্রবাহ এবং সেটি পাওয়া যায় উত্তর আমেরিকার রকি পর্বতে। তারপরে বরা, বরা কোথায় দেখতে পাওয়া যায়? ইটালির আড্রিয়াটিক উপসাগরে দেখতে পাওয়া যায়। 4, মিস্ট্রাল কোথায় দেখতে পাওয়া যায়? মিস্ট্রাল হচ্ছে রন নদীর উপত্যকায় বদ্বীপ সমভূমি এলাকায় সেটি দেখতে পাওয়া যায়। হারমাটন, হারমাটনটা কি? হারমাটন একটি স্থানীয় বায়ু, সেটি কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিম আফ্রিকায় দেখতে পাওয়া যায়। সাইমুম, সাইমুম কোথায় আমরা দেখতে পাবো? তার আগে বলে নিয়ে নেই, হারমাটন কিন্তু একটি হচ্ছে শক্তিশালী, হারমাটন কি হচ্ছে? একটি শক্তিশালী বায়ু প্রবাহ। এরপরে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে সাইমুম, আরব মরুভূমি ও সাহারা মরুভূমি এলাকায় এই বায়ু প্রবাহটি দেখতে পাওয়া যায়। এছাড়া আরো একটি বায়ু প্রবাহ রয়েছে, তার নাম স্থানীয় বায়ু প্রবাহ খামসিন। খামসিন শব্দের অর্থ হলো 50, এপ্রিল হতে জুন মাস পর্যন্ত মোট 50 দিন এই বায়ুটি প্রবাহিত হয় এবং এটি কোথায় দেখতে পাওয়া যায়? মিশরে। তাহলে আমরা আরেকটি বিষয়ে কথা বলতে চাচ্ছি। এরপরে আমরা মোটামুটি ভাবে এখনই আমরা জানতে পারলাম মৌসুমী বায়ু সম্পর্কে, স্থানীয় বায়ু সম্পর্কে। এখন আমরা যেটা জানতে পারবো তার নাম হচ্ছে বায়ুর আর্দ্রতা। মেঘ ও বৃষ্টিপাত সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম আমাকে জানতে হবে বায়ুর
আর্দ্রতা বলতে আমরা কি বুঝি? বায়ুর আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা বলতে আমরা বুঝি বায়ুর আর্দ্রতা। মেঘ ও বৃষ্টিপাত সম্পর্কে আমাকে জানতে হলে প্রথমে আমাকে জানতে হবে আর্দ্রতা সম্পর্কে। আর্দ্রতা বলতে আমরা বুঝি বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি থেকে আর্দ্রতা বলে। বাতাসে জলীয় বাষ্প, বাতাসে কি থাকবে? জলীয় বাষ্পের উপস্থিতি থেকে, এটাকে বলবে আর্দ্রতা। আর্দ্রতা হয় দুই প্রকার, একটা হচ্ছে পরমাণুতা আর একটি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এখন জলীয় বাষ্প, জলীয় বাষ্পটা কি? যে আমরা এই জলীয় বাষ্প কিন্তু ভিত্তি করে মেঘ ও বৃষ্টিপাতের সৃষ্টি হয়। আর জলীয় বাষ্পকে আর্দ্রতা পরিমাপ করা যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। এর জন্য একটি গুরুত্বপূর্ণ যে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। তেমনি বায়ুচাপ পরিমাপ করা যন্ত্রের নাম কি? গত ক্লাসে চাপ সম্পর্কে আলোচনা করলাম, সেটুকু সেই যন্ত্রগুলোর নাম জানতে হবে। বায়ুচাপ পরিমাপ করা যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। কি? ব্যারোমিটার। তাপমাত্রা, তাপমাত্রা পরিমাপ করা যন্ত্রের নাম কি? তারও নাম হচ্ছে থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপ করা যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। তাহলে আমরা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, বায়ুর চাপ পরিমাপ করা যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, তাপমাত্রা পরিমাপ করা যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। বৃষ্টিপাত পরিমাপ করা যন্ত্রের নাম, এই যে বৃষ্টিপাত, বৃষ্টিপাত কত হচ্ছে সেটুকু কিভাবে জানতে পারবো? এই বৃষ্টিপাত পরিমাপ করা যন্ত্রের নাম হচ্ছে রেইন গজ। এই রেইন গজের মাধ্যমে আমরা বৃষ্টিপাত পরিমাপ করতে পারি। তাহলে এখন আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে মেঘ। মেঘ বলতে আমরা কি বুঝি? তোমরা হয়তোবা দেখছো যে সূর্যের তাপে, সূর্যের তাপে কি হয়? জলীয় বাষ্পটা সৃষ্টি হয়। এই জলীয় বাষ্প কোথায় যায়? উপরে উঠতে, যত উপরে উঠতে থাকবে জলীয় বাষ্প, যত উপরে উঠতে থাকবে উপরে উঠতে 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 সে কি হবে? ধীরে ধীরে শীতল হবে। হতে হতে এক পর্যায়ে সে চলে যাবে শিশিরাঙ্কে। শিশিরাঙ্কে পৌঁছানোর পর তখন কি হবে? ওই জলীয় বাষ্পগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলো যখন একটি ধূলিকণা আশ্রয় করে এক একটা জলকণা ধারণ করবে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলো যখন একত্রে মিলিত হয়ে একটা মেঘের সৃষ্টি হয়। ঠিক এই মেঘ থেকে মেঘ সৃষ্টি হলো, মেঘ সৃষ্টি হওয়ার পরে তখন সেখান থেকে এক একটা জলকণা যখন আরেকটি জলকণার মধ্যে মিশ্রিত হয়ে যাওয়ার পরে কি হয়? সৃষ্টি হয়। তোমরা একটু সাধারণভাবে লক্ষ্য করো যে আমরা যদি কোনো গ্লাসের মধ্যে আঙ্গুলটি এবং উপরে যখন উঠাবো তখন এখানে একটা ড্রপের মতো সৃষ্টি হয়, তেমনি ওই ধূলিকণাগুলোকে আশ্রয় করে ড্রপ আকারে থাকে। এখন এই ড্রপ গুলো, এই জলগুলো কি হয়? মাধ্যাকর্ষণের কারণে যখন পতিত হবে তখন সেটাকে বলা হচ্ছে বৃষ্টিপাত। তখন সেটাকে বলা হচ্ছে বৃষ্টিপাত। তাহলে মেঘ সৃষ্টি হয় কিভাবে? আমাদেরকে মেঘের যেটা সেটার নাম কন্ডেনসেশন, সেটাকে ঘনীভবন বলে। সূর্যের তাপে, সৌর তাপে জলীয় বাষ্প যখন উপরে উত্থিত হয়, উপরে উত্থিত হওয়ার পরে শিশিরাঙ্কে যখন পৌঁছে, মানে শীতল হয়ে শিশিরাঙ্কে পৌঁছে এবং ক্ষুদ্র জলকণায় ধারণ করে, তখন সেই অবস্থাকে মেঘ বলে। এবং জলকণাগুলো যখন একে অপরের দ্বারা সংস্পর্শে আসে বড় বিন্দুতে বা বড় জলকণায় রূপান্তরিত হয় এবং তাহা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হয়, তখন সেটাকে বলে বৃষ্টিপাত। বৃষ্টিপাত আমরা সাধারণভাবে বৃষ্টিপাত দেখি যে এক এক দিনে এক এক ধরনের বৃষ্টিপাত পাওয়া যায়। কখনো ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়, কখনো প্রবল বৃষ্টিপাত হয়, কখনো এই আসলো বৃষ্টি, আবার কিছুক্ষণের মধ্যে আকাশ খুব রৌদ্রোজ্জ্বল, আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত গুলোকে এক এক ধরনের বৃষ্টিপাত বলে। তাহলে আমরা সাধারণভাবে বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করি? তাহলে দেখো, আমার লাস্ট টপিক হচ্ছে মেঘ ও বৃষ্টিপাত। আজকের মতো আমরা এই বৃষ্টিপাত পর্যন্ত নিয়ে আলোচনায় সীমাবদ্ধ রাখবো। তাহলে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগকে কয় ভাগে ভাগ করি? মোট হচ্ছে 4 ভাগে ভাগ করি।
এর নাম হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত। যখন তোমাদের পরীক্ষা আসবে বৃষ্টিপাত বলতে বুঝো, তুমি বলবা যে বৃষ্টিপাত বলতে তো আমি বুঝতে পারছি ঠিকই, কিন্তু শৈলক্ষেপ সম্পর্কে বুঝতে পারিনি। শৈলক্ষেপ বলতে আমি কি বুঝি, যখন কোনো পাহাড়ি এলাকায়, এই মেঘগুলো কি হচ্ছে, যেতে 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 পাহাড়ে ধাক্কা খেলো, এই মেঘগুলো পাহাড়ের মধ্যে ধাক্কা খেলো, এবং এই পাহাড়ি এলাকার পার্শ্ববর্তী এলাকায় যে বৃষ্টিপাতটা ঘটায়, অর্থাৎ সেই বৃষ্টিপাতকে বলা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আমরা বুঝলাম, কোন মেঘ যখন পাহাড়ের গা বেয়ে ঘেঁষে উপরে উঠতে থাকে এবং এক পর্যায়ে সেখানে ধাক্কা খেয়ে যে বৃষ্টিপাতটা করে, সেই বৃষ্টিপাতের নাম হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। এরপরে আমরা যেটা চলে আসবো, শৈলক্ষেপী বৃষ্টিপাতের মোড়ে চলে আসবো পরিচলন বৃষ্টিপাত। তাহলে 2 নম্বর পরিচলন বৃষ্টিপাত মানে কি? পরিচলন বৃষ্টিপাত ম্যাক্সিমামে নিরক্ষীয় অঞ্চল এলাকাগুলোতে দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায়? নিরক্ষীয় অঞ্চল এলাকাগুলোতে দেখতে পাওয়া যায়। পরিচলন বৃষ্টিপাত হচ্ছে, তোমরা দেখবা দিনের যে কোনো একটা সময়ে হঠাৎ করে মেঘ উড়ে এসে জুড়ে বসলো, এবং সেই মেঘে একদম খুব ভারী বর্ষণ, তার কিছুক্ষণ পরে 45 মিনিট বা 1 ঘন্টা পরে আবার আকাশ, সেই রৌদ্রোজ্জ্বল আকাশ, এই পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ আকাশে কোনো মেঘের ছোটা নেই, এই বৃষ্টিপাতকে বলা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। আমাদের দেশে এ ধরনের বৃষ্টিপাত গ্রীষ্মকালীন সময় দেখতে পাওয়া যায়, মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়, কিন্তু এই বৃষ্টিপাতটা নিরক্ষীয় অঞ্চল এলাকায় সব সময় দেখতে পাওয়া যায়। অর্থাৎ ওখানে এই নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতটা হয় কখন? বিকাল বেলায়। কখন হয়? সারাদিন সৌরতাপে জলীয় বাষ্প উত্থিত হচ্ছে, সেই জলীয় বাষ্পগুলো মেঘে রূপান্তরিত হচ্ছে, মেঘ থেকে আবার বৃষ্টিপাত হয়ে আবার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, অর্থাৎ আমরা পরিচলন বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। 3 নাম্বার আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ঘূর্ণি বৃষ্টিপাত। তার আগে আমি বলি বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত। অর্থাৎ বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত না মানে কি, এটুকু একটু বলো যে আমাদের এখন কি শীত মৌসুম না, আবার কোনো একটি গরম মৌসুম না, অর্থাৎ দুটি এলাকা, এটি একটা উষ্ণমণ্ডল, এটা কি, এটা হচ্ছে উষ্ণমণ্ডল আছে না, আবার এটি কি হচ্ছে শীতমণ্ডল, হিমমণ্ডল মনে করো। তাহলে কি দুটোর মাঝখানে একটা পার্টিশন আছে, অর্থাৎ এখানে প্রচুর উত্তপ্ত, এখানে প্রচুর ঠান্ডা, কিন্তু এই জায়গাটাতে একটু কম, কারণ এই দুটোর মাঝে দুটোর একটা সীমা রেখা আছে, অর্থাৎ এদিকে গেলে গরম পাবে, এদিকে গেলে কি পাবে? ঠান্ডা পাবে। তার মাঝখানে যেটিকে বলা হচ্ছে যে একটা সীমা আছে, এই পর্যন্ত উষ্ণ, এই পর্যন্ত হিম, তাহলে এই মাঝখানে যে রেখাটিকে বলা হয় এটাকে বলে ফ্রন্টিয়ার, এটাকে বলা হয় বায়ু প্রাচীর। এই বায়ু প্রাচীরে তখন উষ্ণ হিমকে বলে যে আমি তোমাকে উষ্ণ করতে চাই, হিম বলে আমি তোমাকে শীতল করতে চাই, তখন তাদের মধ্যে যুদ্ধ লেগে যায়। এখানে যেই মেঘের সৃষ্টি হয়, এর ফলে যে বৃষ্টিপাতটা হয়, সেটার নামই হচ্ছে বায়ু প্রাচীর জনিত, অর্থাৎ বায়ু ফ্রন্টিন বৃষ্টিপাত বলা হয়। এই বৃষ্টিপাতকে বলা হচ্ছে বায়ু প্রাচীর জনিত। লাস্ট সেটা হচ্ছে ঘূর্ণি বৃষ্টিপাত। ঘূর্ণি বৃষ্টিপাত সম্পর্কে আমরা মোটামুটি ভাবে যে সবাই আমরা বুঝতে পারতেছি, ঘূর্ণি মানে হচ্ছে যেই বৃষ্টিপাতটা ঘূর্ণি বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত হচ্ছে আমরা কালবৈশাখী নামের বৃষ্টিপাত দেখছি, টর্নেডোর যে বৃষ্টিপাতটা হয়, আরো অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে যে বৃষ্টিপাতগুলো আসে, সেই বৃষ্টিপাতকে বলা হয় ঘূর্ণি বৃষ্টিপাত। আর আজকের ক্লাসে আমি তোমাদেরকে মৌসুমী বায়ু, স্থানীয় বায়ু, মেঘ ও বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমাদের এই অধ্যায়ের একটি সারমর্ম পড়ে আমরা নেক্সট ক্লাসে চলে যাব। আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হয়েছো, এবং পরবর্তী ক্লাসে যোগদান করার জন্য তোমাদেরকে সানন্দে জানাচ্ছি।